গতদিন তোদের তড়িৎ ক্ষেত্র সম্পর্কে বলেছিলাম, তড়িৎচালক বল সম্পর্কে বলেছিলাম, তোদের হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা ওহমের সূত্র শিখব। ওহমের সূত্র যেটা, সেটা একটা খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি তোর হচ্ছে একটা সূত্র তোদের সিলেবাসের। বিশেষ করে এখানে তোরা হচ্ছে সবাই দেখতে পাবি, তোদের বইতে লেখা রয়েছে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এটা লেখা রয়েছে। আবার বলছি, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। খুব সুন্দর, দেখতে শুনতে খুবই সহজ হচ্ছে একটা সূত্র। এখানে তোদের বইতে লেখার থাকবে যে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা। উষ্ণতা সম্পর্কে আমরা একটু বাদে শিখব। অন্যান্য ভৌত অবস্থা বিষয়টা এখানে কি, তোদের বইতে হয়তো লেখা নাও থাকতে পারে। এখানে অন্যান্য ভৌত অবস্থা বলতে যেমন ধর, আমি তোদের বলছি দুই একটা জিনিস, যেমন ধর আলো। আলো যদি সম্প্রপাত হয়, ধর আলো যদি কোথাও আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে তোর হচ্ছে সূত্রের ব্যতিক্রম দেখা যায়। একটু বাদে একটা উদাহরণ দেবো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। চৌম্বক ক্ষেত্র, চাপ, বাহ্যিক কারক, ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয়গুলো আছে যেগুলো আমাদের বলছি ভৌত অবস্থা। তারপরে স্থিতিস্থাপকতা, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন কারণগুলো যেগুলো আছে, সেগুলো যদি তোর হচ্ছে কোনোটাই যদি পরিবর্তন না হয়, সবই যদি অপরিবর্তিত থাকে এবং যদি উষ্ণতা অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। আচ্ছা, এখানে তোদের আমি আগের দিনও বলেছিলাম যে তোদের খাতায়, প্রত্যেকের খাতায় লাস্ট পেজে তিনটে চার্ট করা ছিল। একটা তাপ প্রবাহ, একটা তড়িৎ প্রবাহ, আর একটা জলের প্রবাহ। এখানে তোরা যেরকম জলের প্রবাহের ক্ষেত্রে দুটো জলের স্তম্ভ রয়েছে, মানে ওখানে যদি জলের স্তম্ভের উচ্চতার পার্থক্য, অর্থাৎ সহজ ভাষায় যেটা আমরা বলে থাকি চাপের পার্থক্য, যদি চাপের পার্থক্য না থাকে, তাহলে সেক্ষেত্রে জলের প্রবাহ তোর হচ্ছে দেখা যায় না। যদি ধর দুটো ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক দুটোকে আমি যদি একটা পাইপ দিয়ে যুক্ত করে দিই, আর ওই দুটো ট্যাঙ্কের মধ্যে যদি জলের উচ্চতা যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে তাহলে হচ্ছে কোনো রকম জলের প্রবাহ আমরা পাবো না। ঠিক সেরকম দুটো বস্তু আমি নিয়েছি, সেই দুটো বস্তু যদি আমি দেখি উষ্ণতা সেম, দুটোই সেম উষ্ণতা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম তাপের প্রবাহ পাবো না। একই রকমভাবে যদি দুটো বস্তুর মধ্যে বা একটি পরিবাহী পদার্থের মধ্যে যদি আমার তড়িৎ প্রবাহ হতে হয়, তড়িৎ প্রবাহ মানে যদি আমি বলেছিলাম আবারও যে আধানের প্রবাহ, ঠিক আছে, তাহলে যদি আধানের প্রবাহ যদি হতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু মানে ওই যে দুটো বস্তু বা যে দুটো স্থান আমি নিচ্ছি, তাদের মধ্যে একটা বিভব প্রভেদ থাকতে হবে। মানে একটা প্রান্ত উচ্চ বিভব হবে, একটা প্রান্ত নিম্ন বিভব হবে। দুই জায়গায় যদি বিভব যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু আমার কোনো রকম তড়িৎ প্রবাহ হবে না, তাহলে বিভব পার্থক্য আবশ্যক। আচ্ছা, এইবার দেখ, আমি তোদেরকে এই যে বললাম ওহমের সূত্র, ওহমের সূত্র তাহলে হচ্ছে আরেকবার ওটাকে বলছি। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর, রিমেম্বার আমি একটা কথা কিন্তু বারবার করে বলছি, পরিবাহী, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হয় ওই পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পাই। তাহলে ওই পরিবাহীর যে তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এখানটাতে আমি দেখ তোদের হচ্ছে বোর্ডে পুরো চকটাই করে নিয়েছি, কী কী তোদের হচ্ছে করাবো। সেক্ষেত্রে তোদের হচ্ছে একদম শুরুতে বাঁ দিকে ওপরে দেখ, আমি তোদের হচ্ছে একটা বর্তনী এঁকেছি। এই বর্তনীটাতে তোরা সবাই দেখতে পাচ্ছিস, এইখানে একটা ছোটো দাগ, একটা বড় দাগ। এই যে ছোট আর বড় দাগ, তোরা সবাই ক্লাস 8-এ শিখেছিলি এই সিম্বলগুলোকে। এইটাকে বলা হয় একটা ব্যাটারি, একটা ডিসি সোর্স, ডাইরেক্ট কারেন্টের সোর্স। এখানে পাশে দেখ একটা কি রয়েছে, চাবি। যদি এই কিটা যদি আমি লাগাই, তাহলে এই বর্তনীর মধ্যে একটা আই তড়িৎ প্রবাহ দেয় আমাকে। এখানে তোরা দেখতে পাচ্ছিস আমি একটা অ্যারো সিম্বল দিয়ে একটা উপরে গোল চিহ্ন এঁকেছি, এটাকে বলে ভোল্ট মিটার। আর এখানে দেখা হচ্ছে আমি একটা লিখেছি, এটাকে লিখেছি মিলিয়াম মিটার বা অ্যামিটার, যাই লাগাস না কেন, মাইক্রো অ্যামিটার যাই লাগাস না কেন, ঠিক আছে, এক একটা বর্তনী কিন্তু একরকম লাগে, ঠিক আছে, যেটা একটা অ্যামিটার বা মিলিয়াম মিটার। আর এই যে আমি একটা জিগজ্যাগ তোর হচ্ছে লাইন এঁকেছি, এইটাকে বলা হয় রোধ। আর কোনো বর্তনীতে যখনই কোনো অ্যামিটারকে, মানে এটা আমি তোদের আবার এই চ্যাপ্টারের শেষে গিয়ে আমি আলোচনা করব, কোনো বর্তনীতে কোনো অ্যামিটারকে সবসময়ের জন্য শ্রেণী সমবায় রাখতে হয়, বর্তনীর সাথে শ্রেণী সমবায় রাখতে হয়। আর যদি কখনো কোনো ভোল্টমিটারকে লাগাতে হয়, তাহলে সেটা সমান্তরাল সমবায় লাগাতে হয়।
দেখ আমি কিন্তু এখানে সমান্তরাল সময় লাগিয়েছি, এখানে সমান্তরাল লাগিয়েছি মানে এইটা ধর একটা রোধ, যদি আমার এটা যদি না থাকতো তাহলে দেখ এইটা তুই এখান থেকে যা বেরোচ্ছে, ধরুন এখানে যদি আমার জল বের হয় তাহলে সেই জলটা এখান থেকে গেলে এই পুরো ঘুরে আবার এখানে চলে আসলো। তাহলে দেখ এই জলটা যখন যাচ্ছে যে রাস্তার মধ্যে যাচ্ছে তার মধ্যে দেখ অ্যামিটারটা পড়ছে, মানে ওটা শ্রেণীতে রয়েছে। কিন্তু আমি আর একটা রাস্তা এখানে বের করেছি, আর একটা রাস্তা বের করে আমি করেছি এখানে একটা ভোল্টমিটার যুক্ত করেছি, তাহলে এটাকে বলে সমান্তরাল, মানে প্যারালালে লাগানো। আমাদের প্রত্যেকের বাড়িতে যে সমস্ত আমাদের ইলেকট্রিক্যাল গিজমোসগুলো রয়েছে বা ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সব কিন্তু প্যারালালে লাগানো হয়, কখনো শ্রেণীতে লাগানো হয় না। যেমন ধর আমি তোকে বলছি যে তোর বাড়িতে তোদের যে পোস্টার, সেই পোস্টারে দুটো তার বেরিয়ে আসে, একটা লাইভ আর একটা নিউট্রাল। এই লাইভ তারের আর নিউট্রাল তার, এই দুটো তারকে নিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট তোদের হচ্ছে কোনো বাড়ি কোনো যন্ত্রের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে না। এই দুটো তার থাকে, এই দুটো তার থেকে আবার দুখানা তার বের করে নিয়ে গিয়ে একটা যন্ত্রের সাথে লাগিয়ে দেওয়া হয়, ওই দুটো তার থেকে আবার একটা তার আরও দুখানা তার বের করে নিয়ে আরেকটা যন্ত্রের সাথে লাগিয়ে দেওয়া হয়। তার মানে কি এগুলো তোর হচ্ছে প্যারালাল কানেকশন করা হয়। প্যারালাল কানেকশন কেন করা হয়? যদি কোনো কারণবশত ওই যন্ত্রটা বিকল হয়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই দুটো তারের উপর কোনো প্রভাব তাতে পড়বে না। কিন্তু তুই যদি এই দুটো তারের সাথে ডাইরেক্ট একটা বস্তু যে যন্ত্রে লাগাতিস, ধর এখানে আমি যন্ত্র লাগিয়েছি, তাহলে এখানে কারেন্ট ঢুকলো, কি যন্ত্রের মধ্যে দিয়ে তোর সেখানে বেরিয়ে আসলো, এইবার কোনো কারণবশত ধর যন্ত্রটা বিকল হয়ে আসছে, তাহলে তোর বাড়িতে কারেন্ট আসা বন্ধ হয়ে যাবে। আমরা এই গৃহবর্তনী কীভাবে তোর হচ্ছে কানেক্ট করতে হয় এগুলো সব তোর হচ্ছে আমরা দুদিন বাদে শিখবো। তাহলে যাই হোক, এবার তোদের এখানে যেটা বলছিলাম ওহমের সূত্র, এই ওহমের সূত্রের ক্ষেত্রে দেখ আমি এই চাবিটা ধর আমি আটকে দিয়েছি, এই চাবিটা আমি এখানে আটকে দিয়েছি, যখনই চাবিটাকে আমি আটকে দেবো তখন তাহলে দেখ এখান থেকে আমার যেহেতু এই ব্যাটারির এটা ধনাত্মক প্রান্ত মানে উচ্চ বিভব ধরে নেওয়া হয়, আর এটা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, তাহলে এই ধনাত্মক প্রান্ত থেকে কিছু ধনাত্মক আধান সেগুলো বের হবে গিয়ে এখানে ঘুরে তোর হচ্ছে এই হয়ে আবার তোর হচ্ছে ঋণাত্মক প্রান্তে প্রবেশ করবে। একটা বিষয় তোর ভাববি, ধর আমি বলছি আমার এই দুটো আঙুল, এটা বড় আঙুল, এটা ছোট আঙুল, তোদের বোর্ডের ছবি অনুযায়ী বড় আঙুল এটা ছোট আঙুল, মানে এটা ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, এখান থেকে তোর হচ্ছে বের হচ্ছে আধান, বের হয়ে এই আধান পুরো ঘুরে গিয়ে এই ঋণাত্মক প্রান্তে প্রবেশ করছে। এখানে গিয়ে কিন্তু সেটা থেমে যাচ্ছে না, ওখানে গিয়ে কিন্তু আবার কি হয়, ব্যাটারির ভেতরে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে আবার আধানগুলো আসে। তার মানে দেখ এটা দেখ একটা পুরো সার্কুলার রয়েতে যাচ্ছে। তার মানে এখানে আমরা বলি এই বাইরের যেটা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, খালি চোখে দেখা যায় না, মানে আমরা যেটা আইডিয়া করতে পারছি, এই তোদের হচ্ছে ধনাত্মক প্রান্ত থেকে তারের মধ্যে দিয়ে আধানগুলো গেল, গিয়ে কোনো যন্ত্র বা কারো কিছুর মধ্যে দিয়ে গেল, যাওয়ার পরে এই ঋণাত্মক প্রান্তে প্রবেশ করছে, তাহলে এইটাকে বলা হয় বিভব পার্থক্য বা বিভব প্রভেদের জন্য হয় এটা। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ব্যাটারি ধনাত্মক প্রান্তে ব্যাটারির ভেতরে যেটা তোর আধানটা যাচ্ছে এটা বলে তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের পার্থক্যটা দেখ। তাহলে তড়িৎচালক বল আমরা ব্যাটারির অভ্যন্তরে দেখতে পাই, আর তড়িৎচালক বল সৃষ্টি হয় বলেই বাইরে তোর হচ্ছে বিভব প্রভেদের সৃষ্টি হয়। তারপর তড়িৎচালক বলটাকে বলা হয় কারণ, আর বিভব প্রভেদ হচ্ছে তার ফলাফল। এটা আমরা আরেকটু আলোচনা করবো একটু পরে। তাহলে তোরা এবার দেখ সবাই, এখানে আমি হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে যদি আমার কারেন্ট এ থেকে বি এর দিকে যদি আমার যায়, এ থেকে বি এর দিকে আমার যাচ্ছে, তার মানে এ বিন্দুর বিভব বেশি হবে, বি বিন্দুর বিভব কম হবে। এ বিন্দু যদি বিভব যদি বেশি না হতো তাহলে আমার কারেন্ট এদিকে যেত না, আর দুটো যদি সমান হতো তাহলে যেত না। তার মানে নিশ্চয়ই আমার এ বিন্দুর বিভব বি বিন্দু থেকে বেশি হতেই হবে, আর এই বিন্দুর বিভব বি বিন্দু থেকে বেশি হওয়ার জন্য তাহলে কারেন্ট আমার এদিকে এখান থেকে এদিকে যাচ্ছে, যার পরে সেই কারেন্ট তোর হচ্ছে আবার ব্যাটারিতে ফিরে আসছে। তার মানে দেখ এখানে বিভব পার্থক্য মানে ভিএ মাইনাস ভিবি, সেটাই অ্যাকচুয়ালি ব্যাটারির বিভব পার্থক্য। তাহলে ভিএ মাইনাস ভিবি আমি প্রপোর্শনাল টু, এখানে আমি তোর হচ্ছে লিখেছি আই, এটা একটু ভুল লিখেছি, এটা আর না, এটা আই হবে। ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই, সমানুপাতিক আই। তার মানে দেখ এখানে এই আইটা তো যেটা আমি লিখেছি, এখানে বিভব পার্থক্য যত বাড়বে তত তোর হচ্ছে আমার এখানে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ছে। একটা ছোট্ট এক্সাম্পল বলি, তাহলে তোরা সবাই বুঝতে পারবি। ধরে নে এইটা হচ্ছে একটা ফাঁপা পাইপ, এই ফাঁপা পাইপের মধ্যে আমি মার্বেলের গুলি ভরেছি, পুরোটা মার্বেলের গুলি আমার ভরা। আমি আবার কি করছি, আমি একটা মার্বেলের গুলি নিলাম, মানে একটা ধনাত্মক আধানকে নিলাম, নিয়ে আমি এটাকে এই সাইডে প্রবেশ করেছি, তাহলে এখানে আমার তাহলে কটা আমার আধান বেরিয়ে আসবে, মানে কটা মার্বেল বেরিয়ে আসে, একটাই। তাহলে তুই এখানে একটা মানে মার্বেলের গুলিকে ভরেছিস, তুই এখানে মার্বেল গুলি একটা পেয়ে যাচ্ছিস। তুই বলিস স্যার আমি দুখানা গুলিকে একবারে ভরবো, তাহলে দেখ দুখানা পাচ্ছিস, তুই তিনখানা ভরছিস তিনটে পাচ্ছিস, অ্যান্ড সো অন। তার মানে কি, তার মানে হচ্ছে তোর যত এখানে আধান প্রবেশ বাড়বে, তোর এখান থেকে আধান প্রবেশ মানে আধান নির্গমনের পরিমাণটা তত বাড়ছে। তার মানে আমি এখানে যত বিভব পার্থক্য বাড়াবো, অর্থাৎ যত আমি আধানের ফ্লো বাড়াবো, তত আমার তড়িৎ প্রবাহ মাত্রা তত বাড়বে। আর আধানের প্রবাহটাই হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ মাত্রা। যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে, রিমেম্বার একক ক্ষেত্রফল নয়, যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে আধান প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। এইবার দেখ এখানটাতে তাহলে এই ভিএ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই, তাহলে আমি লিখলাম, তোরা সবাই অঙ্কের ভেদ শিখেছিস,
এই প্রপোর্শনাল সিম্বল তুললে আমাকে একটা ধ্রুবক আনতে হয়। আমি এটা তুলে দেখাবো, একটা ধ্রুবক এনেছি আর। এই আরটা কি বলা হয়? রোধ বা বাধা। সহজ ভাষায় এটাকে বলে বাধা। মানে অ্যাকচুয়ালি রোধ কি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, সেই যে যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, মানে যে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই পরিবাহী ওখানে যে বাধা সৃষ্টি করে, সেই বাধাটাকে বলা হয় রোধ। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেই পরিবাহী সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করে সেটাকেই বলা হয় রোধ। অথবা আরেকটা তোরা ডিফিনেশন বলতে পারিস, এখানে তোরা হচ্ছে আইটাকে নিচে নিয়ে আয়, দেখ একক তড়িৎ প্রবাহতা সৃষ্টির জন্য যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, একক তড়িৎ প্রবাহতা সৃষ্টির জন্য যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকেই বলা হয় রোধ। বা তোরা এটাও বলতে পারিস, বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহতার অনুপাতকেই বলা হয় রোধ। বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহতার অনুপাতকেই বলা হয় রোধ। অর্থাৎ তোরা রোধের অনেকগুলো ডিফিনেশন তোরা দিতে পারিস, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এইবার তোরা লক্ষ্য কর, রোধ বিষয়টা কি সেটা বোঝানোর জন্য আমি আমি আগে তাপ পড়ানোর সময় শিখিয়েছিলাম, মনে করে দেখ, ক্রিস্টাল তৈরি হয় ল্যাটিস প্লাস বেসিস। তোদের বলেছিলাম এই যে গোল চিহ্নগুলো যেগুলো আমার রয়েছে, এগুলো সব হচ্ছে বেসিস পয়েন্ট। আর এর মাঝখানে অ্যাকচুয়ালি আমি এখানে স্প্রিং আমি এঁকে দিয়েছি, এই স্প্রিংয়ের মতো কাল্পনিক যেন স্প্রিং লাগানো থাকে, এগুলোকে বলা হয় ল্যাটিস। তাহলে এই ল্যাটিস আর বেসিস একত্রিত, তাহলে এদেরকে কী বলা হয়? ক্রিস্টাল। এবার তোদেরকে আমি শিখিয়েছিলাম অ্যাকচুয়ালি এই যে কোনো তোরা আমি ধরে নিচ্ছি এই বেসিস পয়েন্ট আর এই বেসিস পয়েন্ট, এইটাকে নিয়ে আমি জাস্ট আলোচনা করছি। এই বেসিস পয়েন্ট দুটো তোর সবসময় গেলে কম্পিত হচ্ছে এইভাবে, সবসময় কিন্তু এখানে তোর হচ্ছে বেসিস পয়েন্টগুলো কম্পিত হচ্ছে। মানে অ্যাকচুয়ালি রোধ কীভাবে তৈরি হয় সেটা আমি তোর শেখাচ্ছি। তাহলে বেসিস পয়েন্ট যদি কম্পিত হয়, তাহলে দেখ এই যে কম্পনটা যখন হচ্ছে, এদের মাঝখানে যে ফাঁকা স্থান রয়েছে, একটা ইলেকট্রন যাচ্ছে। বেসিস পয়েন্টগুলো কিন্তু সব ধনাত্মক আধান। বেসিস পয়েন্টগুলো তাহলে আমি কী বললাম? সব ধনাত্মক আধান বা নিস্তড়িত, হয় নিস্তড়িত হবে অথবা ধনাত্মক আধান হবে। আর আমার যে ইলেকট্রন যাচ্ছে, সেই ইলেকট্রন তাহলে কি? নেগেটিভ। এবার এই বেসিস পয়েন্টের মাঝখানে যে ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানের মধ্যে দিয়ে হয় ইলেকট্রনগুলো গড়ে যেতে পারে, এক। অথবা 2 নম্বর, এদের দিকে আকর্ষিত হয়ে এখানে তো হচ্ছে এদের দিকে গিয়ে উপরিপাতিত হতে পারে। 3 নম্বর, এখানে যখন যাচ্ছে তখন ফাঁকাতে গলতে গিয়ে হয়তো ধাক্কা লেগে যাচ্ছে। 4 নম্বর, এরা নিজেরা ইলেকট্রনগুলো যখন নিজেরাই একটা দিকে যাচ্ছে, তখন নিজেদের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করতে পারে। মানে দুটো ইলেকট্রন একই দিকে যাচ্ছে, তখন একে অপরকে হয়তো বিকর্ষণ করছে বা ধাক্কা দিচ্ছে। তার মানে তোরা লক্ষ্য করে দেখ এখানে কী কী ইনসিডেন্সেস ঘটছে। একটা হচ্ছে বেসিস পয়েন্টের সাথে ধাক্কা খাচ্ছে, 2 নম্বর বেসিস পয়েন্টের দিকে আকর্ষিত হচ্ছে, 3 নম্বর নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে বা কালিশন করছে। তাহলে এই যে বিভিন্ন অ্যাটিটিউডগুলো এরা দেখাচ্ছে, তার মানে এখানে তাহলে কী হচ্ছে? আলটিমেট তোরা ভেবে দেখতে গেলে সবকটাই তাহলে কী হচ্ছে? সবকটাই কিন্তু একটা স্লো হয়ে যাচ্ছে বিষয়টা, এটা বাধা সৃষ্টি হচ্ছে। এই যে বাধাটা সৃষ্টি হচ্ছে, এইটাকে তাহলে তোদের বলা হয় রোধ। তোদের বইতে এটা লেখা থাকবে না, আমি তোদেরকে সেই জন্য এটা বোঝালাম। তার মানে কি? তার মানে হচ্ছে এই দুটো বেসিস পয়েন্ট তাহলে কম্পিত হচ্ছে, আর ইলেকট্রন তাহলে এই কম্পনের মাঝখানে যখন যাচ্ছে, তখন যাওয়ার সময় হয়তো একাধিক বিভিন্ন পদ্ধতিতে তাহলে এটা বাধার সৃষ্টি হচ্ছে বা বাধা পাচ্ছে। এই যে বাধার সৃষ্টি হচ্ছে বা বাধা পাচ্ছে, এইটাকে তাহলে বলা হচ্ছে রোধ। এবার তোরা দেখ, আমি তোদেরকে বললাম ওহমের সূত্রে প্রথমে বলেছি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা। আমি অন্যান্য ভৌত অবস্থাকে বাদ রাখছি, আমি উষ্ণতার কথা বলি। যদি উষ্ণতা বাড়ানো হয়, তাহলে এই বেসিস পয়েন্টগুলো তাহলে কম্পন তাহলে কী হয়? দেখ আরও বেড়ে যায়। আগে ধর কম্পিত হচ্ছিল, মাঝখানে এত জায়গার মধ্যে ফাঁকা রয়েছে, এখন দেখ কম্পনের পরিমাণটা আরও বেড়ে গেছে। তাহলে দেখ মাঝখানে এই স্থানটা দেখতে পাচ্ছি কী হচ্ছে? আরও কমে যাচ্ছে। ফাঁকা স্থানটা দেখ আরও কমে যাচ্ছে। ফাঁকা স্থান কমে যাওয়া মানে কি বলতো? তার মানে তোরা ভেবে দেখ, ফাঁকা স্থানটা কমে যাওয়া মানে ওখানে কিন্তু ধাক্কা লাগার প্রবণতা আরও বেড়ে যাচ্ছে। তার মানে যদি উষ্ণতা যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু রোধ বেড়ে যায়। উষ্ণতা যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু রোধ বেড়ে যায়। তার মানে আমাকে উষ্ণতাকে স্থির রাখতে হবে যদি রোধটাকে স্থির রাখতে হয়। এইবার তোরা সবাই দেখ এখানে রোধ তাহলে কী কী বিষয়ের উপর নির্ভর করে, যে প্যারামিটারগুলোর উপর নির্ভর করে। আমরা একটা আইডিয়া পেলাম হচ্ছে 1 নম্বর, রোধ নির্ভর করছে উষ্ণতার উপরে। 2 নম্বর, যে পদার্থটা ব্যবহার করছি তার উপাদানের উপরে, কারণ সব পরিবাহী রোধ সমান নয়। আমি যদি রূপো ব্যবহার করি তাহলে তার যা রোধ হবে, আমি যদি তামা ব্যবহার করি রোধ এক হবে না। আমি যদি অ্যালুমিনিয়াম ব্যবহার করি তার রোধ এক হবে না। সোনা ব্যবহার করলে তার রোধ এক হবে না। তাহলে প্রত্যেকটা রোধ তাহলে হচ্ছে আলাদা হয়। এইবার তোরা সবাই দেখ, এখানে আমি লিখেছি আর, রোধ আর সমানুপাতিক এল লিখেছি। অর্থাৎ উষ্ণতা, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, এগুলো সব নিচ্ছি পরিবাহীর। উপাদান, এই 4টে প্যারামিটার, উষ্ণতা, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, উপাদান, এই 4টে প্যারামিটারের উপরে রোধ নির্ভর করে। এবার এর মধ্যে ধর আমি যে কোনো এই 4টের মধ্যে যে কোনো 3টেকে স্থির রাখবো, একটার পরিবর্তন করব। কীরকম? তুই বলি স্যার উপাদানের কোনো পরিবর্তন করছি না, স্যার আমি উষ্ণতা পরিবর্তন করছি না, স্যার আমি ক্ষেত্রফলের পরিবর্তন করছি না।
শুধুমাত্র দৈর্ঘ্য পরিবর্তন করছি। যদি দৈর্ঘ্যের পরিবর্তন করা হয় তাহলে রোধ দেখা যায় দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, রোধ দেখা যায় দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। আমি তো তাপ কমানোর ক্ষেত্রে তাপীয় রোধ একই রকমভাবে বুঝিয়েছিলাম, মনে করে দেখ ওখানেও কিন্তু আমরা পেয়েছিলাম রো এল বাই এ। তো আমি বলেছিলাম, আমি উদাহরণ দিয়েছিলাম, মনে করে দেখ একটা জলের ট্যাঙ্ক রয়েছে, সেই জলের ট্যাঙ্কের নিচে আমি কি করলাম, একই পাইপ থেকে দুটো টুকরো করেছি, একটা ছোটো টুকরো করেছি, একটা বড় টুকরো করেছি। এবার ছোটো টুকরো আর বড় টুকরো দুটোকে আমি লাগিয়ে দিয়েছি, লাগানোর পরে দুটোর নিচে আমি একটা করে বালতি পেতে দিয়েছি, কোন বালতিটা তাড়াতাড়ি ভরবে। এবং তোরা আমাকে উত্তর দিয়েছিলি সকলে যে স্যার ওই যেটা ছোটো পাইপ সেটা থেকে তাড়াতাড়ি করে বালতিটা ভরবে। তার মানে কি, তার মানে নিশ্চয়ই ছোটো বা পাইপের নিচে যে বালতি রয়েছে সেটা তাড়াতাড়ি করে যদি জল ভরে, তার মানে নিশ্চয়ই ওখানে আমার বাধার পরিমাণটা কম, সেই জন্য আমার জলের প্রবাহ বেশি যাচ্ছে। আর যদি দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে বাধার পরিমাণটাও বাড়ছে, তার মানে জলের প্রবাহ কম হচ্ছে। ঠিক একই রকমভাবে যদি আমার দৈর্ঘ্য বাড়ে তাহলে রোধ বা বাধার পরিমাণটা বাড়ছে, তাহলে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। সেই মধ্যে এখন পেয়েছি কি আর সমানুপাতিক এল। নেক্সট আমি দেখ লিখেছি সমানুপাতিক 1/a, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। মনে করে দেখ সেই একই রকম জলের ট্যাঙ্ক রয়েছে, আমি দুটো সমান দৈর্ঘ্যের পাইপ নিয়েছি, একটা পাইপ মোটা একটা পাইপ সরু, দুটো পাইপকে লাগিয়েছি, নিচে বালতি পেতে দিয়েছি। তাহলে কোন বালতিটা তাড়াতাড়ি জল ভরবে, যেটা মোটা পাইপের, তোরা বলেছিলি আমাকে। তাহলে মোটা পাইপ থেকে তাহলে বেশি করে জল পড়ছে, কারণ ওর ক্ষেত্রফল বেশি। তাহলে ক্ষেত্রফল বেশি মানে জল বেশি যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল বেশি হওয়া মানে কি, আমার কিন্তু জলের প্রবাহ বাড়ছে, মানে বাধাটা কম হচ্ছে। আর পাইপ শুরু হওয়ার জন্য বাধা বেশি হচ্ছে। তার মানে তোরা দেখতে পাচ্ছিস ক্ষেত্রফলের সাথে বাধাটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে এক ক্ষেত্রফল যদি বাড়ে বাধা কমে যাচ্ছে, ক্ষেত্রফল যদি কমে বাধা বেড়ে যাচ্ছে। তাহলে দেখ এই দেখ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এই দুটোকে যদি আমি একত্রিত করে লিখি তাহলে দেখ লেখা যায় আর সমানুপাতিক এল বাই এ। আর ভেদের সূত্র অনুযায়ী একটা ধ্রুবক নিয়ে আসলাম, দেখ এখানে সিম্বলটাকে বলা হচ্ছে রো, এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। তোরা ওখানে পড়েছিলি তাপীয় রোধাঙ্ক, আর এখানে বলা হয় তড়িতের ক্ষেত্রে রোধাঙ্ক বা তড়িৎ রোধাঙ্ক বলা হয়। তাহলে এই রোধাঙ্কটাকে, এই যে সিম্বলটা, এই সিম্বলটাকে বলা হয় রো 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 ঠিক আছে। তাহলে এই রো এটা বলা হচ্ছে রোধাঙ্ক। এখানে রোধাঙ্ক তাহলে হচ্ছে দেখ সিজিএস একক হচ্ছে ওহম সেন্টিমিটার, এসআই একক হচ্ছে ওহম মিটার। এখানে কিন্তু আরেকটা কথা বলি, তোদের উপাদান যদি আমি চেঞ্জ করি তাহলে রোধাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, তাহলে দেখ আমি কি কি বলেছিলাম, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, উপাদান, উষ্ণতা। তাহলে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, উপাদান, উষ্ণতা আমি তোদের বললাম, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল এখানে আলোচনা করলাম, সমীকরণে দেখালাম। উপাদান চেঞ্জ করা মানে তাহলে পুরোটাই তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রো এর মানই চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ রোটা নির্ভর করে উষ্ণতা আর উপাদানের উপরে। রো মানে রোধাঙ্ক যেটা আমি বলছি এখানে, এই রোধাঙ্ক নির্ভর করছে উষ্ণতা আর উপাদানের উপরে। তাহলে উপাদান চেঞ্জ হওয়া মানে কি, রোধাঙ্ক চেঞ্জ হয়ে যাওয়া। এবার তোদের প্রশ্ন হতে পারে তাহলে স্যার উষ্ণতা তো আপনি বললেন না, উষ্ণতার সাথে চেঞ্জ হলে তাহলে কী হবে। তোরা সবাই দৈর্ঘ্য প্রসারণাঙ্ক, ক্ষেত্র প্রসারণাঙ্ক, আয়তন প্রসারণাঙ্ক শিখেছিস তাপ চ্যাপ্টারের, এখানে ঠিক সেরকম। তাহলে দেখ এরকম লিখেছি R2 সমান R1 × 1 + α2। এখানে T হচ্ছে আমার সেই একই রকমভাবে আগের মতো উষ্ণতার পরিবর্তন। এখানে আলফা হচ্ছে তাহলে কি আমার রোধের গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। আর এখানে তাহলে দেখ এই R2 মানে হচ্ছে আমার অন্তিম রোধ, R1 হচ্ছে প্রাথমিক রোধ। অর্থাৎ আমি তো এইমাত্র এখানে আলোচনা করেছিলাম যদি আমার উষ্ণতা যদি চেঞ্জ হয় তাহলে দেখ আমার রোধের মানও চেঞ্জ হবে। তাহলে দেখ এখানে তাহলে আমি দেখতে পাচ্ছি R2 > R1, তার মানে কি এখানে আমার R2 অর্থাৎ রোধ বাড়ছে, উষ্ণতা যদি আমার বাড়ে। যদি উষ্ণতা কমে তাহলে রোধ আমার কমবে। ব্যতিক্রম আছে, কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে হয়তো রোধ কমে যায়, এরকম ব্যতিক্রম আছে, একদমই নেই তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে উষ্ণতা যদি বাড়ে তাহলে আমার রোধ বাড়ে। আচ্ছা, এইবার দেখ তাহলে এই রোধাঙ্কর সাথে আমি আরেকটা টার্ম আমরা শিখবো। দেখ এদের লিখেছি রো সমান 1/σ, এই সিগমাটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, যেমন তোরা রোধাঙ্ক শিখলি, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, এরকমভাবে শেখা যায়। রোধের ঠিক উল্টো, রোধের যেটা ইনভার্স বা অনির্ণক যেটা আমরা নিই সেটা হচ্ছে আমার পরিবাহিতা। রোধের অনির্ণক হচ্ছে পরিবাহিতা, রোধাঙ্কের অনির্ণক হচ্ছে পরিবাহিতাঙ্ক। এখানে দেখ এই পরিবাহিতাঙ্ককে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এই সিজিএস একক দেখ ওহমের ঠিক উল্টো, ওহমের স্পেলিং হচ্ছে OHM, OHMটাকে উল্টে দিয়ে দেখ মো হচ্ছে MHO, মো। দেখ মো পার সেন্টিমিটার, মো পার মিটার। মোটাকে এখন বর্তমানে আবার অনেকে বলে সিমেন্স দিয়ে ওটাকে প্রনাউন্সিয়েট করা হয়, মোকে অনেক সময় সিমেন্সও বলা হয় বর্তমানে। আচ্ছা, এতটা পর্যন্ত আমরা সবাই শিখলাম যে তার মানে তোরা হচ্ছে সবাই এখান থেকে রোধাঙ্কের সংজ্ঞা, পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, এগুলো কিন্তু সবাই পড়বি বইতে। রোধাঙ্কের সংজ্ঞা দেখবি তোদের লেখা রয়েছে,
একটি যদি আমি একক ঘনক নিই, যেটা তোরা হচ্ছে তাপ পরিবাহিতার ক্ষেত্রে শিখেছিলি, একই পুরো সেম, পুরো ডিটো সেম। একক যদি কোনো ঘনক নেওয়া হয়, সেই ঘনকের যদি দুটো পৃষ্ঠতলের মধ্যেকার বিভব পার্থক্য যদি একক হয়, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুইটি তলের মধ্যেকার দূরত্ব যদি একক হয়, বা একক বাহু বিশিষ্ট যদি কোনো ঘনকের দুই পৃষ্ঠতলের মধ্যেকার রোধকেই বলা হয় রোধাঙ্ক। যেভাবে তোরা বলিস না তোরা হচ্ছে ডিফিনেশন করতে পারবি। তুই আমি আবার বলছি, একক ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি তলের মধ্যেকার দূরত্ব যদি একক হয়, তাহলে এই তলদের মধ্যেকার রোধকেই বলা হচ্ছে রোধাঙ্ক। বা তোরা এটাও বলতে পারিস যে একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুইটি তলের মধ্যেকার রোধকেই বলা হচ্ছে রোধাঙ্ক। অবশ্যই ওখানে কোনটা কোনটা দেখতে হবে, উপাদান আর উষ্ণতা যেন অপরিবর্তিত থাকে, উপাদান আর উষ্ণতা যেন অপরিবর্তিত থাকে। নেক্সট তোকে বলতে চাইতে পারে, প্রশ্নের একটা সহজ এটা প্রশ্ন হয়, রোধ আর রোধাঙ্কের মধ্যে কোনটি অধিকতর মৌলিক? রোধ এবং রোধাঙ্কের মধ্যে কোনটি অধিকতর মৌলিক? শটান ওখানে উত্তর হবে রোধাঙ্ক হচ্ছে অধিকতর মৌলিক। রোধাঙ্ক অধিকতর মৌলিক কেন? রোধাঙ্ক শুধুমাত্র ডিপেন্ড করছে উপাদান আর উষ্ণতার উপরে, উপাদান আর উষ্ণতার উপরে রোধাঙ্ক নির্ভর করছে। আর রোধ, উপাদান, উষ্ণতা, অ্যাকচুয়ালি রোধাঙ্ক প্লাস দৈর্ঘ্য আর ক্ষেত্রফল, এতজনের উপর নির্ভর করছে। তাহলে আমি সেই জন্য বলতে পারছি কি রোধাঙ্ক তাহলে হচ্ছে আমার অধিকতর মৌলিক। আচ্ছা, এইবার আমরা যদি দেখি যে এই ওহমের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওহমের সূত্র প্রযোজ্য নয়, দেখ আমি নিচে এখানে লিখে দিয়েছি। দেখ, ডায়োড, ট্রায়োড, অর্ধপরিবাহী, নিম্নচাপে রক্ষিত গ্যাস, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে ওহমের সূত্র দেখ মান্য হয় না। ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ হয় না। যেমন ধর, তারপর তোরা হচ্ছে বলতে পারিস যে কোনো একটা বাল্ব, সেই বাল্বের ভেতরে যে ফিলামেন্টটা থাকে, সেই ফিলামেন্টের ক্ষেত্রে ওহমের সূত্র ওখানে পুরোপুরি প্রযোজ্য নয়। ঠিক আছে, কারণ এক্ষেত্রে কি হয়, ওখানে আমরা একটা সংকর ধাতু ব্যবহার করি, যেমন কনস্ট্যান্টাইন আমরা ইউজ করি, জার্মান সিলভার আমরা ইউজ করি, ম্যাঙ্গানিন আমরা ইউজ করি, টাংস্টেন ইউজ করি, এইগুলো সব তোর সংকর ধাতু। এগুলোর ক্ষেত্রে কিন্তু তোর হচ্ছে উষ্ণতার পরিবর্তনে রোধের পার্থক্য খুব একটা বেশি হয় না। সেই জন্য এরা ওহমের সূত্র সঠিকভাবে পুরোপুরি 100% মান্য হয় না এখানে। সেই জন্য এগুলোকে আমাদের কাছে সব বলতে পারছি। মানে তাদের একটা প্রশ্ন দেয় যে ওহমের সূত্র প্রযোজ্য হয় না, এরকম উদাহরণ দাও, তাহলে সেক্ষেত্রে আমি কী বললাম, ডায়োড ভালভ, ট্রায়োড ভালভ, অর্ধপরিবাহী, নিম্নচাপে রক্ষিত উত্তপ্ত গ্যাস, ঠিক আছে, এগুলো সব তোর হচ্ছে একটা উদাহরণ। আচ্ছা, এবার এই ওহমের সূত্র যদি আমরা সবাই লেখচিত্র আঁকি, তাহলে লেখচিত্র কেমন নেচার হবে? দেখ, সেই লেখচিত্র আমি এখানে এঁকেছি, হঠাৎ করে এটা কেন আঁকলাম দেখে নে। তোরা সবাই শিখলি ওহমের সূত্র থেকে VA - VB, এটাকে আমি একটা লিখলাম জাস্ট V, তাহলে V = IR। এবার V এর জায়গায় ভিটাকে তোরা ধরে নে Y, আইটাকে তোরা ধরে নে X, আরটাকে ধরে নে তোরা M। দেখ, V = Y, I = X, M = R হচ্ছে। তাহলে দেখ, ভিটাকে Y অক্ষ বরাবর রেখেছি, আইটাকে X অক্ষ বরাবর রেখেছি। তোদেরকে আমি শিখিয়েছিলাম সরলরেখার সমীকরণ Y = mx + c। গ্যাসের আচরণ বা গ্যাসের ধর্ম চ্যাপ্টার পড়ানোর সময় ওখানে আমি বারবার করে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, প্রয়োজনে খাতাটা উল্টে দেখবি, ওখানে Y = mx + c এরকম নেচার যেটা হয় যখন কোনো সমীকরণ হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি সরলরেখা সমীকরণ। Y = mx + c যদি থাকে, তাহলে এই সরলরেখাটা কখনো মূলবিন্দুগামী হয় না, কারণ ওখানে Y = mx + c, x এ যদি আমি 0 বসাই তাহলে Y = c হয়, অর্থাৎ ওটা মূলবিন্দু ব্যতি রেখে অন্য যে কোনো বিন্দুতেই যেতে পারে c এর মান অনুযায়ী। কিন্তু যদি Y = mx + c এই সরলরেখার সমীকরণে যদি c এর মানটাই 0 হয়, তাহলে Y = mx, তাহলে x এর মান যখন 0, y এর মান 0, x এর মান যখন এটা পাবো, y এর মান আরেকটা মান পাবো, x এর আরেকটা মানের জন্য y এর আরেকটা মান, x এর আরেকটা মানের জন্য y এর আরেকটা মান, তাহলে এরকম করে তাহলে আমি বিভিন্ন মানগুলো পাচ্ছি। কিন্তু দেখ, সমানুপাতিক হারে যদি আমি এটাকে লেখচিত্র প্লট করি, তাহলে দেখ এরকম একটা লেখচিত্র পাবো। এইদিকে আমি V লিখেছি, এদিকে I লিখেছি। তোরা যদি ভুলবশত কারণ এইদিকে V, এদিকে যদি I হয়, কোনো অসুবিধা নেই, কারণ এখানে ভিটা হচ্ছে স্বাধীন। তোদের বোঝানোর সুবিধার্থে আমি এটা ভিকে Y অক্ষ বরাবর রেখেছি, কিন্তু ভিটা অ্যাকচুয়ালি এইদিকে X অক্ষ বরাবর রাখা উচিত। সেক্ষেত্রেই সরলরেখাই হবে মূলবিন্দু দাবি। বুঝাতে পারলাম সবাইকে? তাহলে এটা Y = mx + c এই সমীকরণ মেনে মান্য হয়ে তোর হচ্ছে এই সরলরেখাটা আমরা পাই। কিন্তু যদি আমরা অর্ধপরিবাহী নিই, বা অতিপরিবাহী পদার্থ নিই, বা নিম্নচাপে রক্ষিত গ্যাস নিই, বা ডায়োড ভালভ নিই, বা ট্রায়োড ভালভ নিই, এদের ক্ষেত্রে যদি আমি লেখচিত্র আঁকি, কখনো ওই লেখচিত্র সরলরেখা হবে না, সে রেখাতে বেঁকে যাবে। মূলবিন্দুগামী হতে পারে, কিন্তু সেটা বেঁকে যাবে, সেটা সরলরেখা থাকবে না। সেই জন্য ওদের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয়। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট। এরপরে তোদের সবার বইতে দেখবি তোরা তড়িৎচালক বল আর তোদের অভ্যন্তরীণ রোধ সম্পর্কে লেখা রয়েছে।
একটা মিনিট। তোদের তড়িৎচালক বল আর অভ্যন্তরীণ রোধ সম্পর্কে দেখবি তোদের লেখা রয়েছে। তোদের তড়িৎচালক বল সম্পর্কে আমি আগের দিন বলেছিলাম, আবারও বলছি, যদি একটা তড়িৎ কোষ আমি নিই, সেই তড়িৎ কোষের মধ্যে বেসিক্যালি তোদের যেটা বলেছিলাম আবারও বলছি, সেটা একটু বুঝে নে। সবারই বাড়িতে ইনভার্টার রয়েছে। তোরা যদি সবাই ইনভার্টার যদি খুলিস, বা অনেক সময় আমরা কোনো মাঠে ঘাটে কোথাও যদি পিকনিকে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, পিকনিকে যাওয়ার সময় আমরা দেখি একটা ব্যাটারি নিয়ে যাই। নর্মালি এটা কালো রঙের হয়ে থাকে। ওই ব্যাটারিটার কী হয়, ভেতরে অ্যাসিড ভরা থাকে, আমরা সবাই জানি। আর অ্যাকচুয়ালি ওটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ওই অ্যাসিডটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর এবার ওই ব্যাটারির মধ্যে দুটো দণ্ড প্রবেশ করানো হয়। তার মানে কি, ওই দণ্ডের সাথে বা ধাতব পাতের সাথে ওই অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে। ওখানে বিক্রিয়া হওয়ার ফলে কী হচ্ছে, তাহলে দুটো দণ্ড আমার রয়েছে। এবার দুটো দণ্ডের মধ্যে কি হচ্ছে, একটা দণ্ড ধনাত্মক আধানে আহিত হচ্ছে, একটা ঋণাত্মক আধানে আহিত হচ্ছে। এই ধনাত্মক দণ্ড আর এই ঋণাত্মক দণ্ড থেকে একটা ধনাত্মক আধানকে, ধনাত্মক দণ্ডের ওই ধনাত্মক, এই আধানটা ধনাত্মক, দুটোই কিন্তু ধনাত্মক, বিকর্ষণ, মানে তার মানে এই দণ্ডটা এই আধানটাকে বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বল উপেক্ষা করে যদি এই দণ্ডে পৌঁছে দিতে পারে, তাহলে ওকে একটা কার্য করতে হচ্ছে। প্রতি একক আধানের জন্য এই কার্যটাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে তার আমরা কী শিখলাম, কৃতকার্য বাই আধান। বিভব পার্থক্য মানেও কিন্তু কৃতকার্য বাই আধান। কিন্তু তড়িৎচালক বল তাহলে কোথায় সীমাবদ্ধ? তড়িৎচালক বলটা তাহলে সীমাবদ্ধ রয়েছে সেল বা কোষের মধ্যে। মানে কোষ তড়িৎচালক বল সৃষ্টি করছে, যতক্ষণ বিক্রিয়া করবে ততক্ষণ তড়িৎচালক বল সৃষ্টি হবে। যেই বিক্রিয়া বন্ধ হয়ে গেল, তড়িৎচালক বল সৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। তার মানে ওই জন্য দেখবি আমাদের যে বারবার করে অ্যাসিড চেঞ্জ করতে হয় বা ওই দণ্ডটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, এইবার তার মানে তোরা বলতে পারি যে স্যার তড়িৎচালক বলে তো আমরা আরও ডিফিনেশন শিখেছি। কোনো বর্তনীর ক্ষেত্রে অন্য যে কোনো শক্তি যদি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। দেখ, আমি তোদের এটাই বললাম, একটা বর্তনী আমি এখানে এঁকেছিলাম, এই বর্তনীর ক্ষেত্রে তাহলে তোরা সবাই লক্ষ্য করে দেখতো, এইখানটাতে তাহলে আমার কী হচ্ছে, এইখানটাতে কিন্তু আমার, বা তোরা যদি এই বর্তনীটা নিস, এই বর্তনীর ক্ষেত্রে দেখ, এই যে ব্যাটারিটা আমি নিচ্ছি, তাহলে ব্যাটারির মধ্যে তাহলে আমার কী হচ্ছে, ব্যাটারির মধ্যে আমার কিন্তু অন্য কোনো শক্তি, মানে রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। তার মানে এখানে তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। আর প্রত্যেকটা ব্যাটারির নিজের অভ্যন্তরীণ কিছু সমস্যা থাকে। মানে সমস্যা বলতে, ওই ব্যাটারির ভেতরে কনস্ট্রাকশন কোনো কিছু আইডিয়াল হয় না। তার মানে ওই ব্যাটারির নিজেরও কিছুটা পরিমাণ শক্তি ব্যয়িত হয়। যেটা ব্যয়িত হয় মানে কি, ওখানে তোর হচ্ছে বাধা অতিক্রম করে, সেই বাধাটাকে যেটা দেয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এটা ছোট্ট এক্সাম্পল বলি, তাহলে তোরা সবাই বুঝতে পারবি। ধরে নে আমার একটা মিষ্টির দোকান রয়েছে, আমি আমার দোকানে টোটাল প্রত্যেক দিন 100টা রসগোল্লা তৈরি করি। টোটাল 100টা রসগোল্লা আমি তৈরি করি। 100 রসগোল্লা তৈরি করার পরে দেখ, আমি যখন আমার কাস্টমারকে বিক্রি করবো, আমি তাকে 100 রসগোল্লা বিক্রি করবো না। কেন? তোরা কী বলতে পারিস? তোরা বলতে পারিস যে দেখ, আমার ওই দোকানটার একটা আমি পুজো করার একটা ছোট্ট জায়গা রেখেছি, আমার ওখানে গণেশ লক্ষ্মী রয়েছে। এবার গণেশ লক্ষ্মীকে আমি তোর হচ্ছে ভোগ হিসেবে তাহলে কী করি, আমি ওখান থেকে 2টো রসগোল্লা দিয়ে দিই। তাহলে দেখ 100টা রসগোল্লা আমার রয়েছে, ওই 100টা রসগোল্লার মধ্যে আমি দেখ 2টো কিন্তু ঈশ্বরকে ভোগে দিয়েছি, সেটাকে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি, বা আমি অন্য কাউকে হয়তো ওটা দান করবো, কখনো আমি ওইটাকে মূল্য হিসেবে নেবো না, মানে ওটা আমি বিক্রি করবো না। তাহলে আমার বাকি যে আমার 98টা রয়েছে, সেই 98টা থেকে রসগোল্লা আমি বিক্রি করছি। তার মধ্যে এইটুকু শিওর, যদি আমি দোকান খুলি তাহলে আমার 100 রসগোল্লার মধ্যে আমার 98টাকে বিক্রি করতে পারছি, আর 2টো তোর হচ্ছে আমি এখানে অপচয় করছি। যদি আমি ইকোনমিকের দিক থেকে যদি আমি দেখি, ইকোনমিক্যালি, তাহলে আমি হচ্ছে 2টো অপচয় করছি, বাকি 98টা আর বিক্রি করছি, মানে এই 2টো আমার নষ্ট হচ্ছে বলতে পারিস। যদি ধর আমার যদি দোকানে অনুষ্ঠান থাকে, তাহলে আমি হয়তো দেখা যাচ্ছে কি, 2টোর জায়গায় তোর হচ্ছে আমি 10টা মিষ্টি আমি ভোগে চড়াচ্ছি বা 20টা মিষ্টি চড়াচ্ছি, তাহলে মিনিমাম 2টো বা তার বেশি। তার মানে ঠিক সেরকম কোনো বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল বলতে সেটাকেই বোঝানো হয়, যেখানে আমি দেখতে পাবো যে আমার, ওটা এখন নিয়ে যাও, ঢেকে রাখো। তড়িৎচালক বল তাহলে আমি সেটাই তাহলে দেখতে পাচ্ছি যে আমার যদি কোনো কারণবশত কোথাও যদি নিজস্ব শক্তি যদি নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে তাহলে বলবো কি, যে না, আমার ওখানে একটা অভ্যন্তরীণ রোধ বা নষ্ট রোধ রয়েছে, এবং সে তার জন্য যে ভোল্টেজ নষ্ট, সেটা হচ্ছে আমি তাহলে বলবো হচ্ছে নষ্ট ভোল্ট। যেমন ধর এখানটাতে তোরা ভালো বিষয় দেখতে পাবি যে ইটা হচ্ছে আমার তড়িৎচালক বল,
আর আইআর, এই আইআর মানে কি? এই আইআর মানে হচ্ছে কিন্তু আমার আর মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আর এর মধ্য দিয়ে আমি তো বলেছিলাম যে আমার পুরোটা হচ্ছে দেখো আমার আইআরের